যেখানে যেখানে মুসলমানদের বিশ্বাস করায় সেখানে সেখানে মুসলমানরা মুরগি হয়, কেএফসির মুরগি হয় অথবা দুধের গাই হয়। এবার দিদি কি হবে? দিদি বলেছে আমার মৃতদেহের উপর দিয়ে ওয়াকফ হবে। দিদি বেঁচে আছে তো? এর আগে বলেছে মৃতদেহের উপর দিয়ে সিএ হবে। দিদি বেঁচে আছে তো? দিদি বলেনি। দিদি এবার ওই মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী, সেই ওয়াকফের মন্ত্রীর নাম হচ্ছে দিদি। আর ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান একটা গাধা, কামার গোবিন্দ, তার হুঁশও নেই। এবার পায়ে ধরবে সুপ্রিম কোর্টে, সময় এক্সটেন্ড করো, বাড়াও। পায়ে ধরবেন মোদিজির, একটুখানি হেল্প করো না। তো পায়ে ধরতে হবে কেন? এমনিতে হয়ে যেত। তাহলে বৈধ ওয়াকফ সম্পত্তিকে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমানদের হাত থেকে কেনা হলো। সব মোল্লারা চুপ, কাল যাই তা দিচ্ছে। মোল্লা নওশাদ সিদ্দিকী বড় বড় কথা বলছে না এখন উম্মিদ পোর্টাল আপলোড করতে হবে। কোথায় দিদি আজকাল? ও আন্দোলন করেনি, সিদ্দিকুল্লাহ করেনি, ববি আকমও করেনি, জাভেদ খানও করেনি। মোল্লাদের ইমাম মৌলানা দুলে দুলে তো সিদ্দিকী। সুপ্রিম কোর্ট দয়া মায়া করবে, মোদিজিও দয়া করে দেবে, সময় তো এক্সটেন্ড করে দেবে। স্বাগত, আমি আপনার সঙ্গে বিশ্বজিৎ। যখন ওয়াকফ বিল পাশ হয় তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলায় ওয়াকফ বিল কার্যকরী করতে দেবেন না তিনি। এবং সংখ্যালঘু সমাজ যখন এই বিলের বিরুদ্ধে কলকাতায় পথে নেমেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আন্দোলন দিল্লিতে গিয়ে করুন। কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে সেই ওয়াকফ আইন কার্যত সমর্থন করে রাজ্য সংখ্যালঘুরা বলছেন কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই বিষয়টা আলোচনা করব পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। কি বলবেন? দেখুন, অনেক কিছু নিয়ে রাজনীতি করা যায়, অনেক কিছু নিয়ে টানাহাজরা করা যায়, কিন্তু একটা জাতির যে বুনিয়াদ তাকে নিয়ে টানাহাজরা করা যায় না। ভারতবর্ষের অন্তজ প্রান্তিক অত্যন্ত অনগ্রসর মুসলিম জনসমাজ, তাদের একটা সম্মানের জায়গা, তাদের একটা সুরক্ষার জায়গা, তাদের একটা আর্থিক বুনিয়াদের জায়গা, তাদের একটা বেঁচে থাকার আশ্রয়স্থল এই ওয়াকফ। এবং সেই ওয়াকফ পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের যে রাজ্যগুলোতে সবচেয়ে বেশি ওয়াকফ আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই ওয়াকফ কি করে বাঁচবে? এই ওয়াকফটা কার? ওয়াকফটা কি? আল্লাহর নামে দানকৃত সম্পত্তি। বিভিন্ন কোটিপতিরা, বিভিন্ন জমিদাররা যুগ যুগ ধরে দান করেছে ইসলামের নামে, আল্লাহর নামে। কার জন্য? গরিব অন্তত পাসমানদা মুসলমানদের জন্য, তাদের আর্থিক সুরাহার জন্য, তাদের স্বাস্থ্যের উন্নতি, তাদের শিক্ষার উন্নতি, তাদের ধর্মাচরণের ক্ষেত্রে সহযোগিতা বা এই বিবিধ ধরনের সাহায্য করার জন্য, গরিব লোকদের জন্য। এটা কিরকম সাহায্য? যে 2006 সালে সাচার কমিটি রিপোর্টে বলেছে ভারতবর্ষ থেকে মানে যে টাকা ওঠার কথা 2006 সালের জন্য আর কি, তা থেকে আয় হওয়ার কথা 2006 মানে তখন জিনিসপত্রের দাম অনেক কম, তা থেকে ওয়াকফ স্টেটগুলোকে মোটামুটি যদি কন্ট্রোল করা যেত, মানে আয়গুলোকে ঠিক করে নেওয়া যেত, আয় হতো 12,000 কোটি টাকা। আয় হয়েছে কত? মাত্র 183 কোটি টাকা। মানে বাকিটা লুট। মানে ওয়াকফ সম্পত্তি লুটে গেছে, কিন্তু যে ওয়াকফ সম্পত্তি আছে সেই ওয়াকফ সম্পত্তি থেকে যে আয় হয়, ওয়াকফ সম্পত্তি আয় হয় তো। ওয়াকফ সম্পত্তি ভাড়া দেওয়া যায়, সেখানে দোকানপাট আছে, ওয়াকফ সম্পত্তি থেকে বিভিন্ন কর্মকাণ্ড হয়, অনেক কিছু হয় ওয়াকফ সম্পত্তি। কোথায় 183 কোটি, কোথায় 12,000 কোটি? তফাৎ তো বুঝুন আর কি। মানে কিরকম টাইপের বলুন তো? ছোটের উদাহরণ দিচ্ছি। আজ থেকে 50-100 বছর আগে কোনো ওয়াকফ প্রপার্টি থেকে মাসিক ভাড়া ছিল ধরুন 3 টাকা। 100 বছর আগে 3 টাকা মানে 1 টাকা। এখনো ভাড়া 3 টাকা। দেখা যাবে 4 তলা বিল্ডিং গোটা, সেটা ভাড়া নিয়েছিল কেউ 100 বছর আগে, তার ছেলে এখনো ভাড়া দিচ্ছে ওই 3 টাকা 4 তলা বিল্ডিং এর, গোটা বিল্ডিং কলকাতায়। এইরকম টাইপের মানে মিস ইউজ। তার কি দরকার ছিল? রিফরমেশন দরকার ছিল, সমস্তগুলো নতুন করে মূল্যায়িত হওয়া দরকার ছিল, হয়নি, শুধু লুট হয়েছে। লুটের ছোট্ট একটা উদাহরণ দিই, বেশি উদাহরণ না, কেন আমার নিজস্ব লড়াই আছে। গোটা রাজ্যে যদি 11 কোটি মানুষের মধ্যে 3.5 কোটি মুসলমান থেকে থাকে, এই ওয়াকফের জন্য প্রকৃত লড়াই যদি কয়েকজন করে থাকে, তার মধ্যে আমি একজন। সেই ব্যক্তি এই চ্যানেলের কথা বলছে। আমাকে দিস্তা প্রমাণপত্র আছে, কাগজ আছে, ফাইলের পর ফাইল আছে। আগে একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন, দেখি মুখ্যমন্ত্রীকে একাধিক চিঠি করেছি, ওয়াকফ বোর্ডকে একাধিক চিঠি করেছি, রাস্তায় নেমেছি। এলগিন রোডে ওয়াকফ সম্পত্তির মসজিদ, আজকে বাবরি মসজিদ নিয়ে কত আলোচনাটা, যে বাবরি মসজিদ নতুন করে তৈরি করে বলছেন। ওয়াকফ সম্পত্তির উপর পুরনো মসজিদ ভেঙে দিয়েছে,
ওয়াকফ সম্পত্তি মসজিদ ভেঙে দিয়েছে লুট করার জন্য, তার বিরুদ্ধে লড়াই করছে গাজী মাসুম আক্তার, বাকিরা কেউ নেই। দায়ী রেখে রেখে যারা এরকম কথা বলছে তার কেউ ছিল না। এই তো সমাজ। কারণ চুরি চামড়িতে যুক্ত করা ছিল হিন্দুরা নয়, সব মুসলমান, যারা অগ্রবর্তী মুসলমান, এগিয়ে থাকা প্রভাবশালী ক্ষমতাশালী মুসলমান, সামাজিক নেতা, ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতা, তিনটে টিম মিলে চুরি করেছে। হিন্দুরা করেছে কেউ। চুরি কেমন হয়েছে? সাচার কমিটি 2006 সালে বলেছে টোটাল বাংলায় ওয়াকফ সম্পত্তির সংখ্যা 1,48,200। ঠিক আছে, সেই 1,48,200 মধ্যে আপাতত 2025 পর্যন্ত, আগে তো কাগজপত্র ছিলই না, অনেক কষ্ট করে সাচার কমিটির রিকমেন্ডেশন মাথায় রেখে খোঁজ খবর তদন্ত করে ওয়াকফ সম্পত্তি হিসেবে সাব্যস্ত করা গেছে, এনরোলমেন্ট হয়েছে, এনলিস্টেড হয়েছে ওয়াকফ বোর্ডে। সম্পত্তির সংখ্যা কত রেজিস্ট্রেশন হয়েছে? 82,600। কোথায় 1,48,200 আর কোথায় 82,600, অনেক কমে গেল। তাহলে বাকিটা লুট হয়ে গেছে, এমন লুট হয়ে গেছে আর উদ্ধার করা যাচ্ছে না। খুব ঠান্ডা মাথায় বুঝুন। আর সিদ্দিকুল্লাহ সাহেবরা কি বলছে? ইডেন গার্ডেন ওয়াকফ, রাইটার্স বিল্ডিং ওয়াকফ, রাজভবন ওয়াকফ, এগুলো তো কেড়ে নিয়েছে। আরে রাজকাল তুই কি করবি? তুই ওইগুলো তো চলে গেছে অলরেডি, যেগুলো আছে সেগুলো তো চলে যাচ্ছে। কি বুদ্ধি না, পোঙায় পোঙায় বুদ্ধি, দাড়ির ফাঁকে ফাঁকে বুদ্ধি। এটা হচ্ছে কমিউনিটি, এটা হচ্ছে কমিউনিটি। যারা লুটের যে চোখের সামনে জানে তাদেরকে চেনে, বলবে না কিছু। ওর উল্টে বলছে, দাবি করেছে যে 20-25 জন এক জায়গায় যদি নামাজ পড়ে তা সেই সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। নিজেদের ওয়াকফ লুট হয়ে যাচ্ছে। এবার তোমার বাড়ি থেকে 20-25 জন মোল্লা গেছি, নামাজ পড়েছি, ওইটা তো আমি ওয়াকফ করে নিয়ে নেবো। তোমার তুলসীতলার পাশে তুমি আমাকে নামাজ পড়তে দিয়েছিলে, আমরা 25 জন মৌলানা মৌলবি, আমার মতো মৌলানা মৌলবি গেছি, মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে 25 জন। কোথায় নামাজ পড়ছিলাম? ওই তুলসীতলার পাশে। তো এদের কথা অনুযায়ী ওটাও ওয়াকফ। তো এমন তো কিছু কিছু সম্পত্তি আছে যেগুলো ওয়াকফ নয়, লোক ওয়াকফ বলে চালিয়ে দিচ্ছে। এইটাও আলোচ্য বিষয় ছিল। মানে নিজের ঘরের গুলো বেরিয়ে যাচ্ছে আর অন্যের নিয়ে টানাটানি। কন্ট্রোলে বুঝতে পারছেন? এই একাধিক সমস্যার সমাধানের জন্য 1995 সালে যে ওয়াকফ অ্যাক্ট ছিল তার কিছু সংশোধনী নিয়ে সেটাকে যুগোপযোগী করার চেষ্টা করা হয়েছে, আধুনিক করার চেষ্টা করা হয়েছে। কোন সংশোধনী, কোন অ্যাক্টে? 2025 সালের ওয়াকফ অ্যাক্টে, যার নাম দিয়েছে উম্মিদ, আশা, স্বপ্ন। সেটা কিছুই না, 1995 সালের ওয়াকফ অ্যাক্টের কিছু সংশোধন, কিছু সংশোধনী, আর কিছু। তাতে কিছু কিছু মৌলিক বিষয়ের উপর দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে। বলা হয়েছে ওয়াকফ লুট হয়েছে, ওটাকে বাঁচাতে হবে। কি বলা হয়েছে? ওয়াকফের দাম, ভ্যালুয়েশন বর্তমান যুগের অনুযায়ী করতে হবে। ওই 3 টাকাটা 3 লক্ষ টাকা হওয়ার কথা, 3 টাকাই আছে, 3 লক্ষ করতে হবে তো, তবে তো ওয়াকফ লাভ হবে। থার্ড হচ্ছে ওয়াকফ লুটে পুটে খাচ্ছে, ওয়াকফকে লুটের হাত থেকে বাঁচাতে হবে। কে বাঁচাবে? মানে ওয়াকফ বোর্ড চোর, ওয়াকফ দেখাশোনার দায়িত্ব মতোয়ালিদের উপর আছে, যাকে বলে ম্যানেজার বলা হয় না, এতে দেখাশোনা, সে নিজেও চোর। কিছু ওয়াকফ বোর্ডের মানে যারা মতোয়ালি সৎ, তাদের খাবার পয়সা নেই, অশিক্ষিত, লিখতে পারে না, জানে না, কাগজপত্র নেই, কিছু নেই। আর যারা বড় অংশের ওয়াকফ তারা হচ্ছে চোর, মানে মতোয়ালিরা বলছে। তাহলে এক চোর হচ্ছে মতোয়ালি। ওয়াকফ বোর্ডের মেম্বাররা চোর। আমি টিভি চ্যানেলে ছিলাম, একটা মেম্বার অন্য মেম্বারকে বলছে, এ বলছে তুই চোর, বলছে তুই চোর, দুটোই চোর। মানে এমন জমিয়ে দিয়েছিলাম, আমি ছিলাম ওদিকে আর কি। ওয়াকফ বোর্ডে, পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াকফ বোর্ডের মেম্বাররা, মানে দুজনকে টকশোতে রাখা হয়েছে। এ বলছে তুই চোর, ও বলছে তুই চোর, তুই তখন চুরি করেছিস, তুই তখন চুরি করেছিস। তা পরিষ্কার হলো ওয়াকফ বোর্ড চোর। আর হচ্ছে কি যে অবজারভার আছে ওয়াকফ বোর্ড থাকে, সেও চোর, সেও মোল্লা। ওয়াকফ ট্রাইব্যুনাল, সেখানেও চোর বসে আছে। তাহলে চারিদিকে চোর 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 চোর, 100 জন, ফলে তো চুরি হচ্ছে। তাহলে এইগুলো থেকে হাত থেকে বাঁচাবার জন্য করা হয়েছে কি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সে একটু দেখুক। আর মুশকিল হয়ে গেছে মোল্লাদের, আমাদের সম্পত্তি হিন্দুরা দেখবে, মানে আমরা চুরি করে খাবো চুপচাপ, আল্লাহ বলে দিয়েছি মুসলমান চুরি করে খাও, হিন্দুরা না দেখে ফেলে। আচ্ছা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে একজন IAS অফিসার, সে একটু সততা রক্ষা করবে আশা করা যায়। তো আমার ধর্ম থেকে লাভ কি? হিন্দুদের দেবত্ব সম্পত্তি কি হচ্ছে আমার দেখা দরকার নেই। আমার সম্পত্তি রক্ষা করতে যদি হিন্দুরাই কি আসে, অসুবিধা কি আছে? আর কি করা হয়েছে যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে অমুসলমান ঢোকানো হয়েছে, আর রাজ্যের ওয়াকফ বোর্ডে সেখানে অমুসলমান ঢোকে। অমুসলমান দেখলে প্রচুর ভয়, ও মুসলমান বাবারে কি ভয়ঙ্কর, সব নিয়ে পালাবে রে।
এইটার উপর স্টে অর্ডার করা হয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে, তখন অ্যাক্ট হয়ে গেছে, মানে রাজ্যসভায় পাস হয়ে গেছে, লোকসভায় পাস হয়ে গেছে, তারপর ল অফ দ্য ল্যান্ড হয়ে গেছে, রাষ্ট্রপতি সই করে দিয়েছে। তারপরে এদের চেতনা হয়েছে, গিয়ে কোথায় গেছে? সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট সব চেক করে দেখেছে। তার আগে তো আগুন টাগুন ধরে গেছে, মারপিট, ক্যাচিচির মতো, এই ইসলাম খাতরে পে, ও মুসলমান ভাই তোমাদের সব নিয়ে চলে গেল, তোমাদের আর নিস্তার নাই, তোমার বাপ দাদাদের কবর টবর সব তুলে নেবে, কাগজ নেই। আর কাগজ নেই কেন? দীর্ঘ যুগ ধরে কোনো একটা প্রপার্টি কাগজ থাকবে না? তো কাগজ না থাকলে তৈরি কর, রাজ্য সরকার সাহায্য করুক, এই তো কথা। একটা কবরস্থানে ধরুন কাগজ নেই, একটা মসজিদের ওয়াকাফ হয়েছে, একটা মসজিদের উপরে ধরুন কাগজ নেই, তাহলে কাগজ তৈরি করতে কে করে? বিএলও করে, বিডিও থাকতে পারে, আমাদের এসডিও থাকতে পারে, বা অন্য ধরনের রেভিনিউ অফিসার থাকতে পারে, কেউ তো থাকতে পারে। কাগজ না থাকলে পাট্টা করে দিয়েছে তো। আমরা তো বাম আমলে দেখেছি ভূমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, যাদের জমি ছিল না জমির মালিকানা দিয়ে দিয়েছে, জমি চাষ করার রায় তো অধিকার দিয়ে দিয়েছে। তুই তো মনে অধিকার কর না, করে বাকি কাগজ তৈরি করে দে না। আমার বাপের কবর কেড়ে নেবে, কে আছো জান দেওয়া তৈরি হয়ে যাও, ইসলাম খাতরে পেয়ে এসব করলো। দিদিরও মজা হলো, কিছুই হলো না। শামসেরগঞ্জে দুজন নিরীহ অমুসলমান মরে গেল, আর বেশ কিছু হিন্দু সংখ্যাগুরু অংশের লোক তারা ঘর ছেড়ে, ঘটিপাটি ছেড়ে আগুনে জ্বলে ফেলে গিয়ে পালালো। এটা ভালো? এই হওয়ার পরে এবার কোর্টে গেছে, কোর্ট বলেছে কি সব ঠিক আছে, শুধুমাত্র কোর্ট অনুরোধ করছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও ওয়াকাফ বোর্ডের একজন মোল্লা করলে ভালো হয়, মুসলমান করলে ভালো হয়। আর বলেছে কি ওয়াকাফ কাউন্সিলে যেন 4 জনের বেশি অমুসলমান না থাকলেই ভালো, আর ওয়াকাফ বোর্ডের মানে রাজ্যে 3 জনের বেশি মুসলমান না থাকলেই, অমুসলমান না থাকলেই ভালো। এইটুকু স্টে হয়েছে, বাকি স্টে হয়নি। তাহলে দরকার ছিল 6 মাসের মধ্যে, মানে ওয়াকাফ অ্যাক্টে বলা আছে 2025-এ যে 6 মাসের মধ্যে আপলোড করতে হবে। কি যে তোমার সম্পত্তি যদি ওয়াকাফ হয়, সেন্ট্রাল একটা পোর্টাল তৈরি করা হয়েছে, সেটা কার আন্ডারে? উম্মিদ পোর্টাল বলা হয় ওটাকে। উম্মিদ যে আইন, এটার নাম উম্মিদ আইন। এটা পোর্টাল আছে, গোটা দেশের ওয়াকাফ সম্পত্তিকে একটা পোর্টালের মধ্যে ট্র্যাক করা, ডিসিপ্লিন করছে, ডিসিপ্লিন সাইন্টিফিক করছে। সেই পোর্টালে এটাকে নথিভুক্ত করতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে। তোমার ওয়াকাফে যে তুমি কাগজপত্র দিয়ে দিয়ে আপলোড করো না, এটার জন্য কতদিন সময় দিয়ে? 6 মাস। 6 জুন ছিল, 6 জুন 2025 থেকে 5ই ডিসেম্বর 2025, 6 মাস হচ্ছে। এই 6 মাসের মধ্যে আপলোড করতে বলা হচ্ছে। আমি 6 মাস ধরে বলে আসছি যে যদি আপলোড না হয়, যদি কাগজপত্র না থাকে, তাহলে সরকার কি করবে? ওইগুলো তাহলে ওয়াকাফ নয়, সরকার তাহলে অধিগ্রহণ করে নিয়ে ওখানে হসপিটাল করবে, মানব সেবায় লাগাবে, দেশের কাজে লাগাবে। এই তো মানে ওয়াকাফ অন্যরা লুট করে চলে যাক, গভর্নমেন্টের কাছে না যায়, গভর্নমেন্ট হিন্দু আর কি নাকি, না যায় আর কি। ঠিক আছে, ইসলামের জন্য দেওয়া হচ্ছে, ইসলামের লোক লুট করে বলাবে, এরপরে ওইটাকে প্রমাণ করতে হবে, আমার ওয়াকাফ সম্পত্তি প্রমাণ করতে হবে, সেই জন্য উম্মিদ পোর্টালে আপলোড করতে হবে। তাহলে আমার তো সম্পত্তি ওয়াকাফ আছে, তোমার সম্পত্তি ওয়াকাফ আছে, তা আমার প্রথম কাজটা কি? তারা হুড়োতে কি আপলোড করে দেওয়া। কিন্তু ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান একটা বড় টিভি খবরের কাগজকে ইন্টারভিউ দিয়েছে, আমি দেখছিলাম। সে বলে যে আমরা মামলা করেছি, আপলোড করবো কেন? আরে মামলা করে যে স্টে অর্ডার তো আপলোডের বিরুদ্ধে তো স্টে অর্ডার হয়নি যে এখন আপলোড করা যাবে না, স্টে অর্ডার দিলাম, এর মধ্যে দেয়নি। দিয়েছে তো ওই মেম্বারদের ব্যাপারে, কাউন্সিলে কজন থাকবে আর বোর্ডে কজন থাকবে। তো তুই এইটা বন্ধ করেছিস কেন? এটা তো সুপ্রিম কোর্ট করতে বলেছে। 6 মাস চলে গেছে। পশ্চিমা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, কর্ণাটক 37,000 আপলোড করে দিয়েছে, এই পাঞ্জাব 22-23 হাজার আপলোড করে দিয়েছে, তেলেঙ্গানা এমনকি উত্তরপ্রদেশ সব জায়গায় আপলোডের কাজ কমপ্লিট, বাধ্যতামূলক। আরে আমি তো প্রমাণ করবো আমার সম্পত্তির ওয়াকাফ, সেটা প্রমাণ করার জন্য ওই আপলোডটা দরকার, এই নথিভুক্তকরণটা দরকার, কাগজপত্র দিয়ে উম্মিদ পোর্টালে। পশ্চিমবঙ্গে কটা হয়েছে না? পশ্চিমবঙ্গে ওয়াকাফ স্টেট নথিভুক্ত হয়েছে যেটা ওয়াকাফ বোর্ডে, কটা তার কাগজপত্র আছে, যে কাগজপত্র নেই ওটা বলছি না, 82,600, তার মধ্যে মাত্র আপলোড হয়েছে আজকে পর্যন্ত কত? 1200, মাত্র 1200। এবার আমি টিভি চ্যানেলে কদিন ধরে বলছে তো একটাই লোক রাজ্যে, আর কি আছে? সব তো মরে গেছে, বলো হরি হরি বলে হয়ে গেছে, সব শেষ, সব কবরে একদম যাওয়া, সব দোয়া টোয়া পড়ছে, ইল্লাল ইল্লাহ কবরে দোয়া পড়ছে, কিছু নেই তো কমিটি আছে কিছু? এ মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী, সেই ওয়াকাফের মন্ত্রীর নাম হচ্ছে দিদি, আর ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান গাধা, কামার গোবিন্দ, তার হুঁশও নেই, হয়তো ষড়যন্ত্রকারী, হয়তো অশিক্ষিত, দুটোর মধ্যে একটা।
হয় অশিক্ষিত, নাহলে হয় আর নতুবা ও মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ধ্বংসকারী, দুটোর মধ্যে একটা। এখন কাজী মাসুম আক্তার কদিন ধরে 6-7 দিন 8 দিন 10 দিন ধরে পোর্টালে বলেছি, হঠাৎ করে কাজী মাসুম আক্তার এই কথা বলেছি রে, তাহলে তো ওয়াকফ হাতছাড়া হয়ে যাবে। এবার বলেছে তড়ি ঘড়ি রাত জেগে তোমরা সব, ওই সংখ্যালঘু দপ্তরকে বলেছে রাত জেগে তোমরা এখন আপলোড করতে থাকো। তো রাত জেগেও যদি আপলোড করে সব কাজ বন্ধ, আর রাত জেগে কাজ দিই, এখন ওয়াকফ আপলোড করে কাজ মানে মেনে নিল, সরকার মেনে নিল, তাড়াতাড়ি করে নরেন্দ্র মোদীর আইনটা মানতেই হবে। নরেন্দ্র মোদী দেখতে কত ভালো, রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদী, এক্ষুনি করতে হবে। অর্থাৎ 6 মাস ধরে মাত্র 1200, তাহলে এই 6 দিন বাকি, 6 দিনও নেই, 5 দিন বাকি আর, তাহলে 5 দিনের কত হবে? 1200 জায়গায় হয়তো 800 হবে, তো পড়ে আছে তো 82,600, এই 81,600 হবে? বলো, হবে না। না হলে ওই ওয়াকফ স্টেটগুলো, বৈধ ওয়াকফ স্টেট হাতছাড়া হবে। সময় এক্সপ্লেন করো, বাড়াও, পায়ে ধরবেন মোদিজির, একটুখানি হেল্প করো না, তো পায়ে ধরতে হবে কেন? এমনিতে হয়ে যেত। এখন পায়ে ধরতে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট যদি না বাড়িয়ে দিতে সময় কি হবে? হাতছাড়া গেল তো। ঠান্ডা মাথায় ইচ্ছাকৃত ভাবে মুসলমানদের হাত থেকে কে না বলে, বই লিখেছিলাম বঞ্চিত রাখার ষড়যন্ত্র। এইভাবে একটা জাতিকে বঞ্চিত রাখা যায়। মোল্লা নওশাদ সিদ্দিকী বড় বড় কথা বলছে, বলছে না এখন উম্মিদ পোর্টাল আপলোড করতে হবে। তুই কোথায় দিদি আজকাল সমাজ যদি কোথায়, যদি বিধানসভায় বসাচ্ছি তুই বলতে পারতি দিদিকে আমি অনশন করবো, এখন আপলোড করতে হবে, মুসলমানদের ওয়াকফ হাত ছাড়াবে। এখন তো হাত ছাড়ার দিকে চলে যাচ্ছে, মানে জাতিটা হাল দেখা। ওনাকে আবার মুসলমানদের মসিয়া নে ঠেলা, ওর রোজ ছিল না। আমি তো বিধানসভায় নেই ভাই, আমাকে কেউ পাত্তা দেয় না, গুরুত্বই দেয় না, আমি মানুষের পর্যায়ে পড়ি। নেতা মন্ত্রী না হলে কেউ মানুষ মনে করে নাকি? আমি মানুষ না, অমানুষ টাইপের কিছু একটা হবে। তো ও তো 6 মাস ধরে ছিল, মোল্লাদের ভাবলে চিন্তা করে 6 মাস ধরে আন্দোলন করেনি না বলুন তো, সিদ্দিকুল্লাহ করেনি, ববি আকমও করেনি, জাভেদ খানও করেনি, মোল্লাদের ইমাম মৌলানা দুলে দুলে তোহা সিদ্দিকী, দুলে দুলে কাসেম সিদ্দিকী, দুলে দুলে পীর, পীরজাদা হাদা গাদা, মানুষদের ওয়াকফ শেষ হয়ে যাবে। ভারত সরকার অধিগ্রহণ করে নিতে পারে, তো নেবে না হয়তো, সুপ্রিম কোর্ট দয়া মায়া করবে, মোদিজিও দয়া করে দেবে, সময় হয়তো এক্সটেন্ড করে দেবে। মৃতদেহের উপর দিয়ে ওয়াকফ হবে, দিদি বেঁচে আছে তো। এর আগে বলছে মৃতদেহের উপর দিয়ে সিএ হবে, দিদি বেঁচে আছে তো। মোল্লাকে তাড়িয়ে দেবে, কটা মোল্লাকে তাড়িয়েছে ভাই? একটা মোল্লা বেরিয়েছে। মানুষকে কত বিভ্রান্ত করা যায়। মধ্যিখানে ওয়াকফ স্টেট, যেটা বৈধ ওয়াকফ, কাগজ আছে। আরে কাগজ না থাকলে মানতাম, কাগজ নেই ভাই তাই আপলোড করতে পারেন। যেগুলো কাগজ আছে, কতগুলো কাগজ আছে, বিএসএস 600 কাগজ আছে, শুধু আপলোড হয়নি বলে সর্বনাশ হয়ে যাবে, হতে চলেছে আগামীতে। আমি অন্ধকার দেখতে পাচ্ছি। আমি মোদিজিকে অনুরোধ করছি একটু দয়া মায়া করুন, ওয়াকফগুলো বাংলা চলে যাবে। দিদিকে তো আপনি স্নেহই করেন, একটু মায়া করুন, বেশি বিরোধিতা করবেন না। সুপ্রিম কোর্ট যাতে একটু সময় দেয় দেখুন। হাবাতে বাঙালি মোল্লা ভাই কোথায় যে যায়, সুপ্রিম কোর্টের আশীর্বাদের উপর নির্ভর করছে, সুপ্রিম কোর্টের দয়ার উপর নির্ভর করছে, দয়ার দান। এখন মুসলমানদের ওয়াকফ বাঁচবে কি বাঁচবে না, যথাসময় ধরো তুমি পরীক্ষা দিয়েছো, ধরো যথাসময় তুমি কাগজ জমা দেবো, তো পরীক্ষার পাবে, পরীক্ষার চান্স পাবে? পাবে না। এই 26,000 এদের মধ্যে তো বৈধ টিচাররা ছিল, আর জালি টিচাররাও ছিল। তো জালি টিচারদের তালিকা দিতে বলেছিল। আমি মুসলমান ভাইদের বলছি, অহংকার করবেন না, জালি টিচারদের তালিকা চেয়েছিল, যে টেন্টেড টিচারদের তালিকা দিন, তাহলে বৈধ টিচাররা যারা আনটেন্ডে বেঁচে যেত। রাজ্য সরকার দেয়নি, যথাসময় কাগজ জমা দেয়নি, এখন গোটা প্যানেল বাতিল, গোড়া থেকে পরীক্ষা দিতে হচ্ছে, ওটাও তো বাতিল হবে। অর্থাৎ যারা বৈধ চাকরিজীবী তাদেরও চাকরি গেল। তেমন বৈধ ওয়াকফ সম্পত্তি, ওটা ওইভাবেই সুপ্রিম কোর্ট চাইলে হাত ছাড়া হয়ে যেতে পারে। সুপ্রিম কোর্টের বাকিটা দয়া, সুপ্রিম কোর্ট আমাদের দয়ার দান দিক যাতে আমরা বাঁচি। বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি পাশাপাশি কোনো হাত দিতে দেবো না, সেই জন্য তোমরা বিশ্বাস মুসলমানদের বিশ্বাস করায়, সেখানে সেখানে মুসলমানরা মুরগি হয়, কেএফসির মুরগি হয়, অথবা দুধেল গাই হয়। আমি বারবার বলছি, দিদি যখনই কিছু বলবে তোমরা এই ওঙ্কার টিভির বুমটা নিয়ে আমার কাছে আসবে, আমি জাস্ট ধরিয়ে দেবো ভাই, এইটুকু কাজ করবো, মরেও যেতে পারি মার খেতে খেতে, ধরিয়ে দেবো ভাই। এটার নাম ইবাদত। এর জন্য যদি আল্লাহ একটু ভেস্তে ভেস্তে পাঠায় আমার একটু লাভ হবে, কারণ মানবতার জয় ওটা।
আমি মুসলিম কমিটির মধ্যে বিলং করি, আমার কাজ হচ্ছে কমিটিকে চোখ ফুটিয়ে দেওয়া, অন্তত দায়িত্ব পালনের চেষ্টা। তারপরে কাঁচা কাঁচা খিস্তি পারবে, এই সব সরকারের বিরুদ্ধে বলে, তারপরে নিশ্চয়ই পাক্কা বিজেপির লোক। হ্যাঁ, আমি নরকে যাব, বিজেপি তো অনেক ভালো জায়গা সত্যের জন্য। এই বাংলায় বাবরি মসজিদ হচ্ছে, আপনি কি বলেন? হ্যাঁ, ওই আর কি, আর একটু দেখে যাওয়া, মানে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে দায়িত্ব সহকারে। ভারতকে কি করতে হবে? হিন্দু রাষ্ট্র। ওই ভারত তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আছে না, ওইটাকে তুলে দিতে হবে। ইরেজার দিয়ে মুচ্ছে, ইরেজার দিয়ে বাঙালি মুসলমানদের কাজ দিয়েছে। অনুরাজ্যের মোল্লারা তো তলপানি বন্ধ হয়ে গেছে, বাংলার মোল্লাদের এখন তলপানি আছে, কাজকর্ম কিছু নেই। এরা ইউনিভার্সিটি করবে না, এরা কলেজ করবে না। ওই এই ওই যে হুমায়ুন কবির আছে পাশে শামসেরগঞ্জ, ওখানে যে নোংরামি হচ্ছিল বন্ধ করতে পারতো, কিছু করেনি। আচ্ছা, কাঠটাই করে ভাই। এখন কি আছে জানো তো, এইসব মাদ্রাসা মন্দির টন্দির সব আছে না, প্রচুর টাকা ইনকাম করা যায়। ধরো উঠলো 10 লাখ, 10 কোটি, খরচ হলো 1 কোটি 9 কোটি পকেটে, ধর্মের নামে শ্বশুর শ্বশুর শ্বশুর, ধর্মের নামে। খুব ভালো ভালো ভালো। আরে রাম মন্দিরটা জনগণের টাকা হয়েছিল, সরকারের টাকা হয়নি। এই বাবরি মসজিদের টাকা হয়ে দিদি না মসজিদে ওটা সংস্কার করে দিতে পারতো, মন্দিরগুলো সংস্কার করেছে। মায়াদা মসজিদের প্রতি কেনই বা দিদি করবে? তুমি এমনিতেই দিদিকে মমতাজ বেগম বলে দিয়েছে, তার আগে নেই বুঝি। আর দুটো মসজিদ সংস্কার করলে যদি পুরো একদম পাক্কা মোল্লা বলে দাও, ওই জন্য দিদি করেনি। ঠিক আছে, আমি একটু হুমায়ুন কবিরকে বলছি, হ্যাঁ, ভারতটা হিন্দু রাষ্ট্র হয়ে গেলে ভালো হয় না, এটা হুমায়ুন কবির চায়। এই জন্য মানে একটা আবার একটা ব্যাপার আছে। এইটা তো বলা হয়নি। হুমায়ুন তার বাবার কথা স্মরণ করেছে, বাবরের কথা স্মরণ করেছে। ঠিক আছে, কি ভালোবাসা বাবার প্রতি, মানে বাবরটা হচ্ছে বাবা, বাবার হইল আবার জ্বর, ওই বাবর হুমায়ুন, আমি ভুলে যাই নামগুলো না, ওইটা পড়ি তখন আর কি। ছেলেখেলা হোক, পাগলামি হোক, নষ্টামি হোক, মানুষ বাঁচুক, ধর্মটাই রাষ্ট্র রয়ে গেল। তুই মন্দির কর, আমি মসজিদ করি। আরে তুই হাবাতে খেতে পায় না, তোদের মোল্লারা খেতে পায় না দুবেলা। শিক্ষা, শিল্প, বাণিজ্য, সংস্কৃতি, ক্ষমতায়ন, মর্যাদা শূন্য হয়ে আছিস তোরা। এত নির্লজ্জ, পেটে খিদের মসজিদ করছিস, মসজিদে গোটা রাজ্য ভরে গেল, আর দারিদ্রতায় ভরে গেল, অনগ্রসরতায় ভরে গেল। তাই তারা কেএফসির মুরগি, তোদের কেএফসির মুরগি কেন বলা হচ্ছে না ভাবতো, ওইটাই থাক। আপনাকে ধন্যবাদ। ওয়াকফ সম্পত্তি নিয়ে কার্যত সংখ্যালঘু যে নেতাগুলো রয়েছেন বা যারা নিজেদেরকে সংখ্যালঘু দরদি বলে মনে করেন, তাদেরকে কার্যত এক হাত নিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।